أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা নেক্সট 50 মিনিট আল্লাহর অশেষ রহমতে আমরা আহ, নিচের জিনিসগুলো জানার চেষ্টা করব। আমরা গত ক্লাসে জানার চেষ্টা করেছিলাম বেশ কয়েকটা সায়েন্টিফিক জিনিস, রোটেশন রেগুলেশন অফ আর্থ, সিজনাল চেঞ্জ গুলো। আর আজকে আমরা আল্লাহর 99টা নাম আপনাদের কাছে আমি পাঠিয়েছি, আমরা অনেকে দেখেছেন। তো এইটার স্পেশালিটিটা একটু বোঝার চেষ্টা করবো, কারণ হচ্ছে যে আমরা যে এই গত 20টা ক্লাস, আজকে হলো 21 নম্বর ক্লাস, যা শেখার চেষ্টা করছি সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইমানটাকে মজবুত করা, যে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বটাকে বোঝা। এবং এইটা যদি আমরা বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে যদি বোঝার চেষ্টা করছি, যেন যেন আমরা অ্যাকচুয়াল ম্যাগনানিমিটি যেন আমরা বুঝতে পারি, সেই জন্য নামগুলোর সাথে রিলেট করে বোঝার চেষ্টা করব। আমরা আর্থ যে রোটেশন হয় সেটার সাথে আমাদের ভিতরে অনেকগুলো ফোর্স কাজ করে, অনেকগুলো গতি কাজ করে, যেটা আপনারা জানেন। রোটেশনের কারণে, রেভলিউশনের কারণে, এবং এই যে পৃথিবী সূর্য আমাদেরকে নিয়ে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পরিভ্রমণ করছে অনেক স্পিডে। বাট এগুলো বিভিন্ন ধরনের ফোর্স বা ইফেক্ট সেগুলোকে কাউন্টার করে ব্যালেন্স করে, যার কারণে আমরা কিন্তু স্ট্যাটিক থাকি, আমরা বুঝি না যে আমাদের উপরে এত ধরনের ফোর্স কাজ করছে। সেটাও আল্লাহ একটা বিশেষ নিয়ামত। তো তার এই যেমন কোরিওলিসিস ফোর্স আছে, ইফেক্ট আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। আর্থ এজ এ ম্যাগনেট আমরা জানি ভ্যান এলপেন্টে কাজ করে। আর আমরা সূর্য সম্পর্কে ডিটেইলস একটু জানার চেষ্টা করব। তো আমি আজকের ক্লাসে যাওয়ার আগে আমি একটু সূরা সূরা আবাসা, সূরা নাম্বার 80, এখান থেকে আমি কয়েকটা আয়াত একটু তিলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নাম্বার 24 থেকে 32 পর্যন্ত। ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বান সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنابا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এখানে আমি এই আয়াতগুলো কেন পড়লাম, এটা অনেক তাৎপর্য আছে। সূরা আবাসা, আলহামদুলিল্লাহ, এই সূরার এই অংশে খুব সুন্দরভাবে বলা হচ্ছে ফাল ফাল ইয়ানজুরিল ইনসানু, অতঃপর মানুষ খেয়াল করুক। হ্যাঁ, ইনসানু ইয়ানজুরিল মানে আল্লাহ খেয়াল করুক, লক্ষ্য করুক, ইলা তোয়ামি, তার খাবারের, তোয়ামা হলো খাবার, তার খাবারের দিকে। আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করি, বাট খাওয়া দাওয়ার দিকে আমরা খেয়াল করি না এই খাবারটা আমাদের সামনে কিভাবে আল্লাহ নিয়ামত হিসেবে আমার সামনে উপস্থাপন করলেন। আন্না সাবাবনাল মা আসাব্বা, নিশ্চয়ই আমি সাবাবনা, আমি বর্ষণ করেছি, মা মা মানে হলো পানি, সাব্বা প্রচুর পরিমাণ, নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি। সুম্মা অতঃপর, শাকাকনাল আড্ডা, শাকাক মানে হচ্ছে হলো দীর্ণ বিদীর্ণ করে দেওয়া, আর মানে পৃথিবীর আমাদের মাটির স্তরটাকে শাক্কা দীর্ণ বিদীর্ণ করে। সুম্মা শাকাকনাল আড্ডা শাক্কা, আমি জমিটাকে দীর্ণ বিদীর্ণ করতে, যার ফলে পানিটা এই মাটির ভিতরে নিচে চলে যাচ্ছে, মাটিকে উর্বর করছে। তাকে সিকুয়েন্সিয়ালি বলা, পানিটা আসলো, জমিটাকে বিদীর্ণ করে নিচে চলে গেল। হ্যাঁ, তারপরে আয়তে বলা হচ্ছে আমবাতনা ফিহা হাব্বা, তারপর আমি উৎপন্ন করেছি ফিহা, এখান থেকে হাব্বা, ফলমূল, শস্য, ফলমূল উৎপন্ন করেছি সিকোয়েন্সিয়ালি, একটার পর একটা, সিস্টেমেটিক্যালি। ওয়া ইনাবা ওয়া কাদবা, ইনাবা হলো আঙ্গুর, কাদবা মানে হচ্ছে শাকসবজি। এখান থেকে আমরা আঙ্গুর পাচ্ছি, শাকসবজি পাচ্ছি। তারপর কি পাচ্ছি, ও জাইতুন, নাও জাইতুন, এবং খেজুর পাচ্ছি, নাখলা মানে খেজুর। ও হাদাইকা গুলবা, হ্যাঁ, হাদাইক হলো ঘন বৃক্ষ এবং বাগিচা, এগুলো এগুলো উৎপন্ন হচ্ছে, মানে পুরো আর্থ, পৃথিবীর এই যে জলভাগটা উর্বর হলো। হ্যাঁ, তারপরে এই ফলমূল, উদ্ভিদ এগুলো উৎপন্ন হচ্ছে। হ্যাঁ,
তারপরে ওয়া ফাকিয়াতুন ওয়া আব্বা, ফাকিয়া মানে হলো ফলমূল, ওয়া আব্বা তৃণগুল্ম, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, মাতা আল্লাকুম এগুলো কিসের জন্য? তোমাদের জন্য, ওয়ালি আনআমিকুম এবং তোমাদের জীবজন্তুর জন্য। তো দেখেন মানে এই যে আল্লাহ যে সুন্দর একটা সিস্টেম করেছেন, এই যে ওয়াটার সাইকেলটা এর আগে আমরা পড়েছি, এবং আমরা অ্যাটমসফিয়ারিক লেয়ার গুলো পড়েছি, পানি উপরে গিয়ে আবার আমাদের কাছে নেমে আসলো, আর পৃথিবীটা পানিটা স্থলভাগে এসে দীর্ণ বিতীর্ণ নিচে চলে গেল, তারপরে এই ফল অন্যান্য যেগুলো উৎপন্ন হলো, আমরা মানব জগৎ এবং মাতা মাতা আল্লাকুম ওয়ালি আনামিকুম তোমাদের জন্য এবং তোমাদের যে গৃহপালিত পশু রয়েছে তাদের জন্য। এই যে আল্লাহর যে আমাদের জন্য করছেন, এটা আমরা আল্লাহর আহ বিশেষত্বটা বুঝতে পারছি না। এখন আমরা আল্লাহর যে 99টা নাম আছে সেগুলো একটু আমি দেখে একটু আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করবো, তো বলার চেষ্টা করবো যে আসলে এগুলো জানা কত 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি যেটা আপনাদেরকে পাঠিয়েছিলাম, এখানে স্লাইডটা কি দেখা যাচ্ছে? 99টা আল্লাহর নামের স্লাইড কি সামনে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহর 99টা নামের যে কি বিশেষত্ব, বিকজ এটার সাথে কিন্তু আমাদের ইমান জড়িত। আমার 20টা ক্লাসে যা বলছিলাম কথাবার্তা, এটা কিন্তু সামারাইজ ওয়েতে বুঝতে হবে যে আমি আল্লাহর এই 99টা নামের বিশেষত্বটাই বোঝানোর চেষ্টা করেছি। তো কেন এটা ইম্পর্টেন্ট? প্রথম যে সেন্টেন্সটা আছে যে ফার্স্ট পিলার অফ ইমান, আমাদের ইমানের প্রথম পিলারটা হচ্ছে এই আল্লাহর একত্ব সৃষ্টির উপর ইমান আনা। হ্যাঁ, এবং এটাকে সম্পূর্ণ বোঝা। সূরা আরাফে মহান আল্লাহ তাআলা বলছেন 180 নম্বর আয়াত, and to Allah belong the best names, to invoke him by name। এবং আল্লাহর কাছে এই 99টা বিশেষ নাম রয়েছে। আল্লাহকে যখন ডাকবে তখন এই নামগুলোর দিয়ে তুমি ডাকবে, এটা বরকতময়। আল্লাহর নামগুলো অত্যন্ত বরকতময়। সূরা তুহা, হ্যাঁ, সূরা নম্বর 20 28 বলছে যে আল্লাহ there is no deity except him, to him belong the best name। আল্লাহর শ্রেষ্ঠত্বের কোনো কমতি নাই এবং তার কোনো কম্পিটিটর নেই, এবং তার কাছে এই বেস্ট সর্বশ্রেষ্ঠ নামগুলো রয়েছে। আমার নাম রহিম হইতে পারে, কিন্তু আমি কিন্তু আসলে দয়ালু না। আল্লাহ রহিম, আল্লাহ মানে বিশাল দয়ালু। আল্লাহর নামগুলো শুধু নাম না, এটা হলো কর্তৃবাচক, তার মানে ওগুলো আল্লাহ করেন জন্যই আল্লাহর নাম। এটা শুধুমাত্র নামের ধারণার না, হ্যাঁ, নামের বিশেষত্বটা অ্যাকচুয়াল, এটা কিন্তু বোঝার ব্যাপার। সূরা হাশরের 24 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে হি ইজ আল্লাহ, দ্য ক্রিয়েটর, দ্য ইনভেন্টর, দ্য ফ্যাশনার, টু হুম বিলং দ্য বেস্ট নেম। তিনি তৈরি সৃষ্টিকর্তা, তিনি এগুলোকে সুন্দর রূপ দিয়েছেন, প্ল্যানিং করেছেন, সবকিছু করেছেন, তার কাছে এই সর্বশ্রেষ্ঠ নামগুলো রয়েছে। সূরা রহমান লাস্ট আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাবারাকা ইসমু, তাবারাক মানে বরকতময়, ইসমু আল্লাহর নামগুলো বরকতময়, জালাল ইকরাম আল্লাহ মহান শ্রেষ্ঠ, আল্লাহর মোস্ট মার্সিফুল, মোস্ট রেসপেক্টফুল, তার সবগুলো নামে অত্যন্ত বরকতময়। এখন তারপরে এটা খেয়াল করেন সূরা বুখারীর 844 নম্বর এই বুখারী শরীফের আয়াত, যেখানে বলা হচ্ছে নবী ইসলাম বলছেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ হ্যাজ 99 নেমস এন্ড হুএভার নোজ দেম উইল গো টু প্যারাডাইস। আল্লাহ তাআলা 99টা শ্রেষ্ঠ নাম রয়েছে, যে এগুলো মুখস্থ করবে সে নিশ্চিতভাবেই জান্নাতে প্রবেশ করবে। আর একটা হাদিসে বলছে, এটা সহিহ মুসলিম হাদিস, বুক নম্বর 48 হাদিস নম্বর 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এটা আমাদের কাছে এসেছে, যেখানে নবী ইসলাম বলছেন যে দেয়ার আর 99 নেমস অফ আল্লাহ, আল্লাহ 99টা নাম রয়েছে, হি হু কমিটস টু মেমোরাইজ দেম, যে চেষ্টা করে এটা মুখস্থ করার জন্য, হ্যাঁ, হি উইল গো টু প্যারাডাইস, যে এটা মুখস্থ করার চেষ্টা করে। এখন আমি এখানে একটা একটা সিস্টেম করেছি একটা কোড ওয়ার্ডের মাধ্যমে। এটা আর্মস, WL উডল্যান্ড, নিউজিল্যান্ড, KGB, FHT, এইটা একটা কোড ওয়ার্ড দিয়ে এ দিয়ে আছে 10টা, হ্যাঁ, এরকম আর দিয়ে আছে, এম দিয়ে আছে। আলহামদুলিল্লাহ আমার 99টা নামই মুখস্থ আছে, কারণ মাঝে মধ্যে একটু কম হয়ে যায়, মাঝে মধ্যে এটা আবার রিফ্রেশ করে নিতে হয়। এবং এইটা কিন্তু আপনার চেষ্টা করলে আপনার পারবেন, এবং চেষ্টা করে যখন পারবেন তখন এত ভালো লাগবে যে এক হলো আপনি যদি চেষ্টা করেন তাহলেই কিন্তু সহিহ হাদিস বলছে আপনি জান্নাতে যাবেন।
আর একটা জিনিস হচ্ছে যে এই নামগুলো আমি এখন একটু 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 বোঝার চেষ্টা করব, তাহলে আপনার কত ভালো লাগবে যখন আমরা বলছি যে ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, ইয়া আজিম, মহান, আল্লাহ মহান। তাহলে এখন খেয়াল করেন, গত 20টা ক্লাসে আমি যত যত আল্লাহর বিশেষত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলছি, আল্লাহর যে মালিকানা, এই যে সাব অ্যাটমিক ওয়ার্ল্ড থেকে শুরু করে মেগা ওয়ার্ল্ড পর্যন্ত, এই সমস্ত কিছুর যে নিয়ন্ত্রণ, তাহলে আল্লাহ কত মহান একটু চিন্তা করে দেখেন, একটু ঠান্ডা মাথায়। তারপর আল্লাহ আজিজ, আল্লাহ মহাপরাক্রমশালী। তাহলে আগে আপনি কি চিন্তা করতেন, এখন আল্লাহর মহাপরাক্রমশালী আপনি কিভাবে চিন্তা করছেন? ইয়া আলিম, আল্লাহ মহাজ্ঞানী। তাহলে আল্লাহ কত মহাজ্ঞানী এখন এই চিন্তা করেন। এই 20টা ক্লাসে যে আপনি শিখেছেন যেগুলো কম্পেয়ার করেন যে আল্লাহ কত মহাজ্ঞানী। তাহলে ইয়া আদলো, বিচারক আল্লাহ, তাহলে আল্লাহ কি বিশাল বিচারক। হ্যাঁ, আলী শ্রেষ্ঠ, তাহলে কত শ্রেষ্ঠ। হ্যাঁ, ইয়া আখির, অনন্ত। তাহলে ওই যে আমরা বিগ ব্যাং থেকে যে মহাতাদের সৃষ্টি করেছেন, তার আগেই তো আল্লাহ ছিলেন। যে আল্লাহ অনন্ত, আগেও ছিলেন, পরেও ছিলেন। আমরা আমরা আয়তার সাথে রিলেট করে আল্লাহর সৃষ্টিকে আমরা বোঝার চেষ্টা করেছি। সো এখন আপনি সাইন্টিফিক ওয়েতে আমি চিন্তা করছি এই বিশালতা, হ্যাঁ, সবকিছু যে সুন্দর সিস্টেম্যাটিক্যালি চলছে, হ্যাঁ, আগে পরে সামনে পিছনে ডানে বামে সবকিছু, তো সবকিছুই আল্লাহ বিশ্বত। এবং এখন এটা আরো আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইয়া আফু, ক্ষমাকারী। হ্যাঁ, আল্লাহ, তাহলে আল্লাহ কত বিশাল ক্ষমাকারী। সেই হিসাবে আমার আমার যে গুনাহ, এটা তো সামান্য, সামান্য কোনো ব্যাপারই না, আল্লাহ আমাকে মাফ করে দেওয়া। আর ইয়া রহমানু, হ্যাঁ, আল্লাহ করুণাময়। ইয়া রাহিম, ও দয়ালু। তাহলে আল্লাহর করুণার কি বিশাল বিশালতা রয়েছে, দয়ার কি বিশালতা রয়েছে। রিজিক দাতা, আল্লাহ কত বিশাল রিজিক দাতা। হ্যাঁ, ইয়া রাজ্জাকু, ইয়ে রাফিউ, আল্লাহ উন্নতকারী, হ্যাঁ, রক্ষক, কত সুন্দর রক্ষক, প্রতিপালক। হ্যাঁ, ইয়া রাব্বু, প্রতিপালক। ইয়া রাশিদুল। এই প্রত্যেকটার সাথে আপনার পরে মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট হালকা টাচ দিচ্ছি আপনাদেরকে। এই ইয়ে মুসাউবির, হ্যাঁ, মহাশিল্পী। তাহলে এখন চিন্তা করেন যে আল্লাহ কত সুন্দরভাবে এঁকেছে আমাদের এই পৃথিবীর, আমাদের যত সৃষ্টি, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, আমাদের ইয়ে কয়েক লক্ষ মাকলুকাত। হ্যাঁ, এবং এই যে আল্লাহর যে কোটি 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 তারা। হ্যাঁ, আহ, আহ, এই এই যে গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, এই যে সবকিছুর প্রত্যেকটা রেশিও ওয়াইজ। একটা পিঁপড়ার কি রেশিও হবে? পিঁপড়া যদি বড় বড় যদি হাতির মতো হইতো তাহলে কেমন লাগতো? হাজার হাজার পিঁপড়ার মতো হাতি ঘুরে বেড়াচ্ছে আপনার ডানে বামে। মানুষের সাইজ যদি ছোট হয়ে যেত, মানুষের যদি সাইজ 50 ফিট হইতো। তো এই যে এই কত শিল্পী, মহাশিল্পী, সমস্ত কিছু নিয়ে এঁকেছেন। যারা আর্কিটেক্ট, যারা, তারা কিন্তু বোঝে আসলে প্রত্যেকটা জিনিসের সাইজ, একটা রূপ দেওয়া, একটা একটা শিল্প, যাতা ব্যাপার না। তাহলে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড জিনিস শিল্পী না জানি কি বিশাল শিল্পী। তাহলে তার জন্য আমাকে মাফ করে দেওয়ার কোনো ব্যাপার? সম্মানদাতা, বীর্য মানে সম্মানদাতা, কবুলকারী, শক্তিদাতা, কি তো। তাহলে কত শক্তিবীর। ইয়া বুইদ, প্রত্যাবর্তনকারী, যে সবাইকে আবার প্রত্যাবর্তন করাবে। হ্যাঁ, মোকাদ্দিম, অগ্রসরকামী। পশ্চাৎ, ইয়া মুআখির, পশ্চাৎবর্তীকারী। এই আমরা জানি পুরো ইউনিভার্সটা পশ্চাৎ, পিছনের দিকে চলে যাচ্ছে, ইউনিভার্স এক্সপানশন হচ্ছে। হ্যাঁ, তো সমস্ত ইউনিভার্স, এই যে 3,500 কোটি আলোকবর্ষ, আলোক গেলেও যে আমরা যদি যেতে পারি, যে স্ট্রেট ওয়ে এক্সপানশন ইজ গোয়িং অন। তাহলে কি বিশাল তার পরিধি। তো এগুলো একটু প্রত্যেকটার সাথে রিলেট করে আপনারা একটু পরবর্তীতে নিজস্ব সময়ে, এগুলো খুব ইজি, বাট আমার এই গত ক্লাসগুলো থেকে আলোকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে ইয়া ওয়াসিউ, প্রশস্তকারী, যে আল্লাহ কিন্তু এই পুরো ইউনিভার্সটাকে, যে শেষ তারাটা যে 9,500 কোটি আলোকবর্ষ দূরে, সেটাও কিন্তু আলোর গতিতে এক্সপান্ড করছে। আমরা থিওরি অফ রিলেটিভিটি বুঝবো আমরা নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আমরা বিভিন্ন ইয়েগুলো, আমরা প্রিন্সিপালস গুলো বোঝার চেষ্টা করবো। তাহলে কি ধরনের উনি উনি কমান্ড কন্ট্রোল উনি এক্সার্ট করছে এই পুরো তার ব্রহ্মাণ্ডের উপরে, তার সৃষ্টির উপরে। হ্যাঁ, তো প্রশস্তকারী, অদ্বিতীয়, ওয়াহিদ। হাউ ক্যান হি হ্যাজ এ কম্পিউটার, যে এই যে বিশাল সৃষ্টির যে পরিধি আমরা দেখতে পেলাম গত 20টা ক্লাসে, তাইলে তার কি কোনো কম্পিউটার কোনোভাবে থাকার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নাই। So if you have that minimum knowledge, so you can be very confident, he doesn't have any computer, no way. তো ইয়া লতিফ, করুণাময়, ইয়া নূরু, জ্যোতির্ময়। এই যে কোটি 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 তারা, যে পরিমাণ তারা অবজারভেবল ইউনিভার্সে আছে, যে যে পরিমাণ বালু করা পৃথিবীতে আছে, তার চেয়ে তারার পরিমাণ বেশি। চিন্তা করা যায় তাহলে মহান আল্লাহ কত উনি জ্যোতির্ময়।
কত পাওয়ারফুল। জব্বারু, হ্যাঁ, ইয়া জাহিরু, ইয়া জালাল ওয়াল ইকরাম, ইয়া করিমু, ইয়া কাইয়ুমু, ইয়া কবিয়্যু, কাহারু, ইয়া কাদিরু, ইয়া কবিরু, প্রত্যেকটা রিলেট করবেন আপনি। ইয়া কবির, ইয়া খালিকু, ইয়া হাফিজ, ইয়া খবীরু, ইয়া গাফফার, পরম করুণাময়। তাই কত করুণাময় মানে, হ্যাঁ। ইয়ে হাকামু, ইয়ে হাকিম, ইয়ে হাক্কু, ইয়ে হালিমু, হালিমু ধৈর্যশীল, না জানি কত ধৈর্য। তো ইয়া তাওয়াবু, উনি প্রার্থনা মঞ্জুরকারী, প্রার্থনা মঞ্জুরকারী। তাহলে আমরা যদি আল্লাহর এই বিশালত্ব এবং শ্রেষ্ঠতা বুঝতে পারি, তাহলে আমাদের যে গুনাহ এটা কত ছোট, আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। তো আমি এইটা বলার পর পরই আমি চলে যাচ্ছি আমাদের মেইন ক্লাসে। সূরা নাবা, সূরা নম্বর 678, আয়াত নম্বর 6 এবং 7। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই কথাগুলো আমি আগের ক্লাসে বলেছি, এই রেফারেন্সটা, তারপর আমি এখানে বলছি বিকজ এটার সাথে অনেক কিছু রিলেট করে সামনে দিয়ে কথাবার্তা আছে। তো আমি কি তোমার আলাম নাজআলিল আরদা, আমি কি তৈরি করি না পৃথিবীকে শয্যারূপে? হ্যাঁ, তার মানে মহান আল্লাহ পৃথিবীটাকে বিভিন্ন স্তরে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, আমরা স্টেবল আছি। আমাদের চারদিকে অনেক ঝড়ঝাপটা চলছে, হ্যাঁ, আমরা আমাদের পৃথিবী ঘুরছে অক্ষের উপরে, রেভলিউশন হচ্ছে সূর্যের চারিদিকে। তারপরে কিন্তু আমরা স্টেবল, আমরা বুঝতেই পারছি না কত নিরাপদে একটা একটা বিছানার মধ্যে, মশারির মধ্যে, বিভিন্ন স্তরের প্রোটেকশনের মধ্যে আমরা যেমন একটা বিছানায় অবস্থান করি বেডে, তেমনি ভাবে মহান তাআলা আমাদেরকে এখানে রেখেছেন। তো আমাদেরকে কিভাবে স্টেবল করেছেন এগুলো আমরা একটু পরে জানার চেষ্টা করবো। ওয়াল জিবালা আওতাদা, আমরা পৃথিবী এই জিবালা মানে হচ্ছে পর্বতটাকে আমরা শক্তভাবে ঘিরে দিয়েছি পেগস হিসাবে, কিলো হিসাবে, এবং এটাকে স্টেবল করেছে। আমরা এর আগে আমরা কন্টিনেন্টাল ক্রাস্ট গুলো ডিটেইলস আমরা জেনেছি কিভাবে এগুলো স্টেবল করা হয়েছে। বাট আমরা দেখবো আরো কিছু প্রিন্সিপালস গুলো আমরা দেখার চেষ্টা করব, যে নিয়ম কানুন আদেশ কিভাবে মহান আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে আমরা স্টেবল আছি। তো আমরা জানি 3 নম্বর ইয়েটা লাইনটা যদি খেয়াল করেন, যে পৃথিবীটা তার এক্সিসের উপর ঘুরছে, এবং আমরা জানি একটা প্রায় 1700 কিলোমিটার পার আওয়ার, এটা ইকুয়েটোরিয়াল রিজনে, আর উপরে নিচে কম হয়ে যায়। তো রেভলিউশনটাও হচ্ছে, আমরা এর আগে আমরা অনেক ডিসকাস করেছি, হ্যাঁ। এবং সূর্য সহকারে আমাদেরকে নিয়ে মিল্কি ওয়ে চারিদিকে প্রদক্ষিণ করছে। তো আমরা, এবং মিল্কি ওয়ে আবার ইজ গোয়িং আউটওয়ার্ড, হ্যাঁ, আলোর গতিতে বাইরে ছুটে চলেছে। তো অনেকগুলো গতি আমাদের উপরে কাজ করছে। তো সেগুলো তাহলে কিভাবে স্টেবল করছে? তো আমরা পরে এটাকে সেন্টেন্সে খেয়াল করেন, উই ডোন্ট ফিল আর্থ স্পিন, আমরা কিন্তু খেয়াল বুঝতে পারছি না, হ্যাঁ। কেন বুঝতে পারছি না? কারণ হচ্ছে যে এই পৃথিবীর যে স্পিনিং যেটা হচ্ছে, যে যে গতিতে হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা স্টিডি গতিতে হচ্ছে। আমরা কিন্তু জানি যে স্থিতি জড়তা এবং গতি জড়তা বলে একটা কথা আছে। তো যেহেতু এটা একই গতিতে আর্থের অক্ষের উপরে স্পিন করছে, তো এইটা যদি থেমে যেত, তাহলে কিন্তু এই যে আমরা জানি যে অক্ষের উপরে যে 1700 কিলোমিটার পার আওয়ার ইকুয়েটোরিয়াল রিজনে এটা স্পিড, যেটা নাকি পোলার ডিস্টেন্সে গিয়ে কম হয়ে যায়, হ্যাঁ, যেটা অল্প অল্প করে কমে যায় উপরের দিকে। বাট মাঝের জায়গায় ইকুয়েটোরিয়াল রিজনে সবথেকে বেশি স্পিড থাকে। তো তাহলে আমরা ছিটকে চলে যাই থাকে। তো এইটা আর হচ্ছে, যখন আহ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তখন হচ্ছে কনস্ট্যান্ট রেটে কিন্তু এই অরবিটাল মুভমেন্টটা হচ্ছে, হ্যাঁ। যে যে কারণে আমাদের এই মাস এবং বছর হচ্ছে। তো সেখানে একটা স্ট্যাটিক ইয়েতে হচ্ছে, বাট এখানে এই 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 এক্সিস মুভমেন্টের কারণে, অরবিটাল মুভমেন্টের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ফোর্স কাজ করছে। সেই ফোর্স গুলো স্টেবল করছে, এবং এই ফোর্স গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এক হচ্ছে আমাদের এক্সিসের গতিটা স্টেবল থাকার কারণে আমরা স্টিডি থাকছি, এবং অরবিটাল মুভমেন্টটা স্টেবল থাকার কারণে, একই গতি থাকার কারণে আমরা আমরা স্টেবল থাকছি। বাট অনেকগুলো ফোর্স আমাদের উপর কাজ করছে, আমাদেরকে স্টেবল রাখছে। সেই ফোর্স গুলো কি কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে রোটেশন অফ আর্থ এন্ড কোরিওলিসিস ইফেক্ট। তো কোরিওলিসিস ইফেক্টটা কি? কোরিওলিসিস ইফেক্টটা হচ্ছে the deflection of the moving object on Earth's surface due to Earth's rotation। এই যে আর্থ রোটেট করছে, তাই না, যে গতিতে হোক রোটেট করছে। তো এইটা, আমি যে এখানে বসে আছি, তো এখানে কিন্তু বসে থাকা অবস্থায়
আর্থটা এই সেকেন্ডের মধ্যে হয়তো বা 10 মিটার সাইডে শিফট করে গেল। আমরা জানি যে পৃথিবীটা ওয়েস্ট টু ইস্ট মুভ করে, মানে রাইট টু লেফটে যায়। হ্যাঁ, তাহলে ডিফ্লেকশন একটা হলো, লাইক 10 মিটার ডিফ্লেকশন হলো। তা আমি যাচ্ছি না, কিন্তু আমার উপরে যে বস্তুটা আছে, আমি একটা বল উপরে ছুঁড়ে মারলাম, তো সেটা তো তাহলে ডিটাচড হয়ে যাচ্ছে। তাহলে সেটার উপরে একটা মুভমেন্ট কাজ করার কথা না, আমি তো ডানে সরে যাওয়ার কথা, একটা ইফেক্ট হওয়ার কথা। সেই ইফেক্টটাই হচ্ছে এই রোটেশনাল মুভমেন্টের কারণে যে ইফেক্টটা হয়, এটাকে বলে কোরিওলিসিস ইফেক্ট। সেটা কি হয় ব্যালেন্স আমি একটু পরে দেখবো। তো এই কোরিওলিসিস ইফেক্টটা ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান উনি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে গ্যাসপার ডি কোরিওলিসিস। তার নামে এই ইফেক্টের নাম দেওয়া হয় কোরিওলিসিস ইফেক্ট। ইট ইজ ইনভিজিবল ফোর্স, যেটা আমরা দেখতে পাই না, বাট এটা ডিফ্লেক্ট করে অবজেক্টের উপরে। যেহেতু পৃথিবীটা সরে যায়, যার ফলে ডিফ্লেকশন একটা ইফেক্ট হয়। তো কোরিওলিসিস ফোর্স ইজ ডিটারমিন্ড বাই দ্য অবজেক্ট রেট অফ রোটেশন। এই অবজেক্টটা আমরা যদি একটা লাটিম ঘুরাই, হ্যাঁ, আমরা যদি বল ঘুরাই, গোলক ঘুরাই, ছোট হবে, সেইটার ইফেক্টটা খুবই ক্ষুদ্র মাইনর হবে। কিন্তু আমার পৃথিবীটা তো যথেষ্ট বড়, তাই না? তাহলে এটা এবং এটা অনেক ওজনও রয়েছে, এবং এটা অনেক দ্রুত গতিতে ঘুরছে, যেটা আমরা জানি যে ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার পার আওয়ার। তো এটাতে একটা ভালো একটা ইফেক্ট হওয়ার কথা। তো সেইটা এটা নর্মালি কি হয়, এটা ইফেক্টটা হয়, এবং এটা হয়তো খালি চোখে আমরা দেখতে পারি না, বাট এইটা ইফেক্টটা বোঝা মানে যারা বিজ্ঞানীরা এটা বুঝতে পারেন, দেখা যায়। তো এই ইফেক্টটা আমরা একটু ভালো বুঝতে পারবো। এই কোরিওলিসিস ফোর্সটা ইট অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দ্য অবজেক্টস এক্সিস। যেই এক্সিসে আর্টটা ঘুরছে যেদিকে যেভাবে, সেটা পারপেন্ডিকুলার বা এটা উল্লম্ব ভাবে কাজ করে। হ্যাঁ, এবং আর্থ স্পিন অন এক্সিস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। যেহেতু আমাদের পৃথিবীটা ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, এই জন্য কোরিওলিসিস ফোর্সটা উত্তর দক্ষিণে কাজ করে। কোরিওলিসিস ফোর্সটা এই জন্য উত্তর দক্ষিণে কাজ করে। এই যে কোনো যে উপরে ছুড়ে দিলে এটা উত্তর দক্ষিণে ডানে বামে সরে যায়। তো এই ইকুয়েটরে ইকুয়েটরে এই ফোর্সের ইফেক্টটা হয় 0, যেহেতু এটা উপরে আর নিচের রাইট অ্যান্ড লেফট মুভমেন্ট একটা ব্যালেন্স হয়ে যায় ইকুয়েটোরিয়াল রিজনের সেন্ট্রাল পয়েন্টে, যার ফলে ইফেক্টটা 0 হয়ে যায়। এবং এই ইফেক্টটা ফাস্টার হয় পোলের দিকে। আমরা একটু খেয়াল করি, যদি এখানে পিকচারটা খেয়াল করি, লাইক নর্থ পোলে এই বাচ্চাটা আছে, সে উপরের দিকে একটা বল ছুঁড়ে মারলো। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে বলটা যখন ছুঁড়ে মারলো, তার কিন্তু এই যে ডটেড লাইন দেওয়া আছে ডান দিকে, ডটেড লাইনে কিন্তু পড়ার কথা। হ্যাঁ, কিন্তু এইটা পড়ে যাচ্ছে এই যে বাঁ দিকের যে লাইনটা দেয়া আছে, এখানে এসে অ্যাকচুয়াল পাথে এসে পড়ছে। কারণ হচ্ছে পৃথিবীটা তার এই 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 যে বলটা যখন উপরে মারলো, এই যে নিচে যে চলে আসলো, এখানে মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড সময় নিল, হোয়াটএভার, মানে অ্যাপ্রক্সিমেট। ইট হ্যাজ সাম ইফেক্ট। এটা কিন্তু যেহেতু পৃথিবী ওয়েস্ট টু ইস্টে মুভ করে চলে গেল, ইস্ট টু ওয়েস্টে, এইটা এইটা কিছুটা হলেও ডিফ্লেকশনটা হবে বাঁদিকে এবং নর্থ ওয়ার্ড, সাউথ ওয়ার্ড। এখন আমার বাঁদিকের ইয়েগুলো খেয়াল করেন। লেটাস প্রিটেন্ড যে নর্থ পোলে আছি, আমরা যদি টসিং বল করি, তাহলে আমরা দেখতে পাবো ইফেক্ট, আমরা দেখতে পাবো। তো বল ট্রাভেল থ্রু দ্য এয়ার অ্যান্ড আর্থ বিলো ইজ রোটেটিং, যেহেতু রোটেট করছে, যার ফলে এই অ্যাকচুয়াল পার্টটা চেঞ্জ হচ্ছে। When the ball reaches to the equator, it lands in the location somewhere to the west. যে ইফেক্টের কথা চলে আসে, যেটা অ্যাকচুয়াল পার্টটা বাদিকে সরে যায়। তো এই ইফেক্টটা কিন্তু বিভিন্ন জিনিসের উপর হইতে পারে। এই যে উইন্ডের উপর হইতে পারে, ওশেনের উপর হইতে পারে, ওয়েদারের উপর হইতে পারে, ফাস্ট মুভিং অবজেক্টের হইতে পারে, বিল্ড ইকুইপমেন্টের উপর হতে পারে। তো এটা কি হয়, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে এক প্রকারের হয় এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে আরেক প্রকারের হয়। যেহেতু আবার খেয়াল করতে হবে যে এই পৃথিবীটা কিন্তু আবার টিল্টেড আছে, 23.5 ডিগ্রি টিল্টেড, যেটা এর আগে আমি বলেছি, তাই না? তো এইটা টিল্ট মুভমেন্টে উইন্ডটা ডিফ্লেক্ট করছে। সো উইন্ড ডিফ্লেকশনটা হচ্ছে উইন্ড ডিফ্লেক্টস টু দ্য রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। যেটা আমি দেখলাম, যেহেতু
পৃথিবীর বাড়ি ছড়ে গেল, তো ডিফ্লেকশনটা রাইটে চলে আসলো, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ডিফ্লেক্স টু দ্য লেফট, এটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা টিল্টেড অবস্থায় আছে, এন্ড ইট কজেস উইন্ড টু ফলো কার্ভ পাথ, তখন হবে কি উইন্ডটা একটা কার্ভ, এক ধরনের ফোর্স ক্রিয়েট করবে, কার্ভ ফোর্স ক্রিয়েট করবে। হ্যাঁ, এর সঙ্গে স্ট্রেট লাইনের চেয়ে এই নর্দার্ন এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে রাইট এন্ড লেফট টিল্টেড এর কারণে একটা 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 অবলিক মুভমেন্ট হবে ইয়ের উইন্ডের। আর ওশেনের ক্ষেত্রে কি হবে, উইন্ড ড্রিভেন ওশেন কারেন্টস টার্ন টু দ্য রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ারে। তাইলে যেহেতু পানিটা উইন্ডের ইয়ের সাথে কাস্টের সঙ্গে, কন্টিনেন্টাল কাস্টের সাথে লেগে আছে, রাইটে চলে যাবে নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর লেফটে চলে আসবে সাউদার্ন হেমিস্ফিয়ারে। এক ধরনের একটা হুইর্লিং একটা মুভমেন্ট, রোটেশনাল মুভমেন্ট হবে, বাট নর্থ সাউথ মিলে একটা ব্যালেন্সও হবে এক ধরনের। হ্যাঁ, আবার ওয়েদার প্যাটার্নে কি হচ্ছে, কোরিওলিসিস ইফেক্টের কারণে ইজ রেসপন্সিবল ফর মেনি লার্জ স্কেল ওয়েদার প্যাটার্ন। সাইক্লোনের ইফেক্ট হইতে পারে, ট্রেড উইন্ডস, স্ট্রং উইন্ড, এক ধরনের ক্রস উইন্ড, বিভিন্ন ধরনের ইফেক্ট হয়। আবার ফাস্ট মুভিং অবজেক্ট, কোরিওলিসিস ইফেক্টের কারণে ফাস্ট মুভিং অবজেক্ট গুলো, এটা লাইক এয়ারপ্লেন, রকেট, সেটার উপরেও এই ইফেক্ট গুলো নর্থ এবং সাউথ ইয়েতে হবে। আবার মিলিটারি স্নাইপার ইকুইপমেন্ট, আমরা মিসাইল লঞ্চ করছি, হ্যাঁ, ইউএভি লঞ্চ করছি, কাউন্টার ইউএভি লঞ্চ করছি, সেগুলোর উপরে এই ধরনের ইফেক্ট গুলো, কোরিওলিসিস ইফেক্ট গুলো এই মুভিং অবজেক্টের উপরে হয়। ওয়েদার প্যাটার্ন ইফেক্ট কিভাবে হচ্ছে, ডেভেলপমেন্ট অফ দ্য ওয়েদার প্যাটার্ন সাচ এ সাইক্লোন, যেটা বললাম স্ট্রং উইন্ড, এটা কোরিওলিসিস ইফেক্ট হয়। নর্দার্ন হেমিস্ফিয়ার ফ্লুইডটার মুভমেন্টটা হাই প্রেসার সিস্টেম পাস টুয়ার্ডস লো প্রেসার সিস্টেম। তো আমরা জানি যে যেখানে প্রেসারটা বেশি থাকে সেখান থেকে লো প্রেসারের দিকে পানিটা আসে। তো সেক্ষেত্রে যেখানে তাপমাত্রাটা, এটা তাপমাত্রার সাথে কানেকশন থাকে, যেখানে তাপমাত্রাটা কম হবে সেখানে প্রেসারটা বেশি থাকবে, যেখানে তাপমাত্রা কম থাকবে সেখানে প্রেসারটা বেশি থাকবে, আর যেখানে তাপমাত্রা বেশি থাকবে এখানে প্রেসারটা কম থাকবে, রিভার্স হয়ে যাবে। তো এই হাই প্রেসার থেকে লো প্রেসারে ফ্লুইডটা মুভ করবে, এবং এয়ারের ক্ষেত্রে ডিফ্লেকশন, ওই স্টর্ম গুলো হবে রোটেট, কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে উপরে নিচে। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে এইটা উল্টা হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে হবে রোটেট কাউন্টার ক্লকওয়াইজ হবে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে এটা ক্লকওয়াইজ হবে। তো কোরিওলিসিস ইফেক্ট হ্যাজ ইম্প্যাক্ট অন ওশেন কারেন্ট এবং এয়ারপ্লেন ও হিউম্যান অ্যাক্টিভিটিতে, যেটা আমি একটু আগে বলেছি। এখানেও দেখানো হচ্ছে নর্থে এবং সাউথে, এবং ডাইরেকশন অ্যাকচুয়ালি সাথে, তার মানে দাঁড়াচ্ছে যে নর্থ এবং সাউথ, রাইট অ্যান্ড লেফট, এটা ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, আবার হাই প্রেশারের সাথে লো প্রেশার ব্যালেন্স হচ্ছে, আবার ইকুইটোরিয়াল রিজনে গিয়ে এটা জিরো মুভ দিয়ে হচ্ছে। হ্যাঁ, আবার মানে এক ধরনের, মানে আমাদের কিন্তু বিজ্ঞানী হওয়া উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পুরো জিনিসটাকে কিভাবে ব্যালেন্স করছে, আল্লাহর নিয়ামতটা বোঝা, আল্লাহর নিয়ামতটা বোঝা। হ্যাঁ, এটা 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 বাতাসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে ব্যালেন্স করা হচ্ছে এই কোরিওলিসিস ইফেক্টের কারণে। এখন আমরা দেখব যে সানলাইট এবং এয়ার প্রেসার। এখানে আমরা জানি যে পৃথিবীটা মুভ করছে ওয়েস্ট টু ইস্ট, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে রাইট টু লেফট। সেক্ষেত্রে এইটার ইফেক্টটা কি হয়, আমরা কিন্তু সূর্যকে বা চাঁদকে আমরা দেখি যে এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। কেন হয়, কারণ আমাদের আমাদের পৃথিবীটা ঘুরছে ওয়েস্ট টু ইস্ট, তার কারণে। এটা এটা দেখেন টেম্পারেচার ইফেক্ট এখানে কিভাবে হচ্ছে, যে সারফেস অফ দ্য আর্থ রিসিভ সানলাইট টেম্পারেচার এট ডিফারেন্ট লেভেলস ডিউ টু ইটস কার্ভেচার। আমরা জানি যে এই যে বক্র আমাদের আমাদের উপরিভাগটা, পৃথিবীর উপরিভাগটা বক্রতা রয়েছে, এবং এইটা এইটা ইকুয়েটরিয়াল রিজন থেকে বাঁকা হয়ে নর্থ পোল এবং সাউথ পোলের দিকে গেছে। তো কার্ভেচারের যে বালজিং পোর্শনটা ইকুয়েটরিয়াল রিজনে, সেখানে স্ট্রেট ওয়ে যখন আলোটা এসে পড়ছে, সূর্যের আলো, তো সেখানে এবং যখন উপরে নিচে চলে যাচ্ছে তখন
আহ, আলোর তাপমাত্রাটাও তীব্রতাটাও কমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে যে এয়ার প্রেশার উইল বি ডিফারেন্ট, যার কারণে তো লো টেম্পারেচার যখন যখন এটা ডিফ্লেকশন হয়ে নর্থ পোলে যখন হালকা হয়ে যাচ্ছে বা সাউথ পোলে হালকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু টেম্পারেচারটা কম হচ্ছে। আর যখন আলোর টেম্পারেচার কম হচ্ছে, তখন কিন্তু বাতাসের প্রেশারটা বেড়ে যাচ্ছে, এবং হাই টেম্পারেচার উইল ক্রিয়েট দ্য লো প্রেশার। যখন টেম্পারেচার বেশি থাকবে তখন বাতাসের প্রেশারটা কমে যাবে, যার ফলে একটা 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 মুভমেন্ট হবে। সো উইন্ড মুভস ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া। তো আমরা দেখতে পাবো যে হাই প্রেশার যেখানে যেখানে তাপমাত্রাটা কম হলো, যেখানে তাপমাত্রাটা কম হলো, যদি নর্থ পোলের কথা চিন্তা করি, সেখানে প্রেশারটা বেশি হলো, যার ফলে এটা যখন নিচের দিকে যে নিচের দিকে ইকুয়েটরিয়াল রিজনের দিকে তাপমাত্রাটা বেশি হলো, প্রেশারটা লো হলো, তাহলে কিন্তু বাতাসটা নর্থের দিকে, ফ্রম নর্থ ইট উইল কাম টুয়ার্ডস ইকুয়েটোরিয়াল রিজন। আপনার নিচের লাইনটা খেয়াল করেন, তাহলে এখানে এখানে যেভাবে ইফেক্ট করছে ইকুয়েটোরিয়াল রিজনের দিকে, নর্থের দিকে চলে আসতেছে। আর ইফ উই সি নর্থ হেমিস্ফিয়ার সিমস বেন্ডিং, তখন মনে হবে যে লেফটের দিকে বেন্ড করছে নর্থ হেমিস্ফিয়ার, বাতাসগুলো এদিকে নর্থ হেমিস্ফিয়ারের বামের দিকে বেন্ড করছে। আবার সাউথ হেমিস্ফিয়ার যেটা হচ্ছে সিম বেন্ডিং টুয়ার্ডস রাইট, অপোজিট হয়ে যাবে, যার ফলে ইকুয়েটোরিয়াল রিজনে 5 ডিগ্রি নর্থ এবং 5 ডিগ্রি সাউথ ইকুয়েটোরিয়াল রিজন খেয়াল করেন, এখানে কিন্তু ইট উইল নট বেন্ড। তাহলে এই বেন্ডিং বেন্ডিং ইফেক্ট অফ এয়ার, বাতাসের যে বেন্ডিং ইফেক্ট উপরের দিকে নর্থ পোলের দিকে এবং সাউথ পোলের দিকে এক ধরনের ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং ইকুয়েটোরিয়াল রিজনে এসে টোটাল ব্যালেন্স হচ্ছে এবং কাম একটা অ্যাটমসফিয়ার হচ্ছে। তার মানে দেখেন, মানে আল্লাহ, আমি যখন চিন্তা করি মহান আল্লাহ তাআলা কিভাবে এই এই বিজ্ঞানীরা শুধুমাত্র এই নিয়ম কানুন গুলো বের করছে, কিন্তু আল্লাহ তো এগুলো সৃষ্টি করে এই 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 আদেশগুলো দিয়েছে জন্য এইভাবে বের করছে। তার মানে এইভাবে আদেশ দিয়ে বাতাসকে ব্যালেন্স করা হয়েছে, মহান তাআলার বিশেষ নিয়ামত এগুলো, বিশেষ। আমরা কোটি কোটি শুকর গুজার করে আল্লাহ। এখন আমরা আরেকটা ফোর্স নিয়ে দেখবো, যে সেন্ট্রিফিউগাল ফোর্স। যখন পৃথিবী যখন রোটেট করছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, আমরা পৃথিবীতে রয়ে গেছি, তাই না? একটু খেয়াল করেন ডান দিকের পিকচারটা, এই যে গোলক নিক্ষেপ, নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। আমরা অনেকেই হয়তো বা আমাদের স্কুল কলেজ জীবনে গোলক নিয়ে গোলকটাকে নিক্ষেপ করার চেষ্টা করেছে। আমি ক্যাডেট কলেজে এটা দু একবার স্কুল লেভেলে পার্টিসিপেটও করেছি। তো এটা যখন আমি গোলক নিয়ে ঘুরাচ্ছি, তখন কিন্তু গোলকটা আমার হাত থেকে বাইরের দিকে চলে যেতে চাচ্ছে। হ্যাঁ, তো এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা তার রোটেশনাল মুভমেন্ট থেকে পারপেন্ডিকুলার কাজ করে এবং আউটওয়ার্ড কাজ করে। যেহেতু আমি স্টেবল থাকছি, আমার থেকে গোলকটা যখন মুভ করছে তখন বাইরে চলে যাচ্ছে, তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে আউটওয়ার্ড ইনার্শিয়াল ফোর্স অ্যাপারেন্ট when objects are viewed in a rotating reference point। যখন অবজেক্টটা রোটেট করছে, তো আমি যদি পৃথিবীর রোটেশনের কথা চিন্তা করি, তাহলে এই ফিক্স এক্সিসে আছি, এবং ডাইরেকশন অফ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ অলওয়েজ আউটওয়ার্ড, হ্যাঁ, এক্সিস থেকে বাইরে, এবং আমরা কিন্তু রোটেট করছি এবং রেভুলেশনের মুভমেন্ট হচ্ছে অ্যারাউন্ড দ্য সান। তাহলে কি হচ্ছে, দাস ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ গ্র্যাভিটি। আমাকে যখন বাইরে নিয়ে যেতে চাচ্ছে এই রোটেশনাল মুভমেন্ট এবং রেভলিউশনারি মুভমেন্ট, তখন যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে, যা এই অরবিট থেকে বাইরে চলে যেতে চাচ্ছে, কিন্তু অপোজিট ভাবে আমরা জানি, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা পরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব, যা এর আগে কিছু আলোচনা করেছিলাম, যে আমরা পার্টিকুলার ক্লাস দেখেছি আমরা কেন্দ্রের দিকে কি কি আছে, হ্যাঁ, সেখানে কি কি লেয়ার গুলো আছে, এবং এটা ম্যাগনেটিক ইফেক্ট গুলো আছে, এবং এটা
গ্র্যাভিটেশন ফোর্স গুলো কেন্দ্রের দিকে টানছে, তাহলে কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা যে অরবিট থেকে বাহিরের দিকে চাপ দিচ্ছে, অপোজিট ওয়েতে আমাদের গ্র্যাভিটেশন ফোর্স গুলো ভিতর দিকে টানছে, যার ফলে এটা ব্যালেন্স হচ্ছে। এবার একটু খেয়াল করেন, আর্থ স্পিনস অ্যাবাউট ইটস ওন এক্সিস উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা যারা বিজ্ঞান একটু পড়াশোনা করেছি আমরা জানি যে ভেলোসিটি কিন্তু একটা হলো নর্মাল স্ট্রেট ডাইরেকশনাল ভেলোসিটি, যেটা হচ্ছে সেটা এক ধরনের ভেলোসিটি। যখন বাঁকা পথে গমন করছে তখন সেটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে হচ্ছে এই যে বেগ, যে গতিবেগ যেটা, এটা হলো বৃত্তাকার গতিবেগ। হ্যাঁ, এটাকে আমরা ওমেগা বা ডাব্লিউ দিয়ে আমরা ডিনোট করি। হ্যাঁ, any object on the surface of the earth rotation primarily experience centrifugal force। এই যে এখন আমরা ডান দিকে পিকচারটা খেয়াল করেন, সেন্ট্রিফিউগাল এটা ফোর্সটা এই 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 পৃথিবীর অরবিটাল যে মুভমেন্টটা হচ্ছে এইটার সাথে এটা অরবিটাল স্ট্রেট মুভমেন্টটা হচ্ছে ভেলোসিটি, আর যখন এটার সার্কুলার মুভমেন্ট হচ্ছে রোটেশনাল মুভমেন্ট, তখন এটা ওমেগা কাজ করছে পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস, এবং এটা অপোজিট টু দ্য গ্র্যাভিটেশন ফোর্স। এবং যে কেন্দ্রের দিকে যে টান আছে, এইটা একটা ফর্মুলা আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স মানুষের উপরে কিভাবে কাজ করে, আমাদের একজন মানুষের উপরে, সেটাকে বলে এফসি, দ্য ফোর্স সেন্ট্রিফিউগাল, এফসি ইকুয়াল টু এম ওমেগা টু আর। এটা একটা প্রিন্সিপাল ফর্মুলা, এটার মধ্যে এক্স্যাক্টলি কি পরিমাণ ফোর্স মানুষের উপরে কাজ করছে সেটা বের করা যায়। এইটা ওই যেগুলো বিজ্ঞানী হওয়ার দরকার নাই, বাট যারা একটু ইঞ্জিনিয়ার টাইপ আছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আমার কথাগুলো। এখানে আর হচ্ছে ডিস্টেন্স, এই ছোট আর ইকুয়াল টু আর কস থিটা। হ্যাঁ, এইটা এই আর কস থিটা, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। আমরা জানি, এর আগে পড়েছি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আনুমানিক 6378 কিলোমিটার কেন্দ্রের দিকে। তো থিটা জানি ল্যাটিটিউড অফ দ্য আর্থ, যেটা যেটা কোণা সৃষ্টি করে। এই পরের পিকচারটা আমি একটু ভালোভাবে বোঝা যাবে সেটার মাধ্যমে। তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্স্যাক্টলি এটা বুঝতে পারবো। তো এই যে আমরা যদি একটা জায়গায় দাঁড়িয়ে আছি মনে করেন আমরা পৃথিবীর পৃষ্ঠে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর, এই যে পৃথিবীর এই বড় আটটা হচ্ছে কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠে এই পর্যন্ত, একেবারে পা পর্যন্ত। আর ছোট আটটা হচ্ছে আমাদের মানুষের দৈর্ঘ্য, যে 5 ফিট 8 ইঞ্চি 7 ইঞ্চি হোয়াট। যদি 5 ফিট হয় তাহলে এক প্রকারের ফোর্স কাজ করবে, 6 ফিট হলে আরেক প্রকারের কাজ করবে, আর 1 ফিট হলে আরেক প্রকারের কাজ করবে। তো এই আমরা এই এই ফর্মুলার মাধ্যমে আমরা এক্স্যাক্টলি একটা মানুষের উপরে কি পরিমাণ সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে সেটা বের করা সম্ভব, যা নাকি আবার কাউন্টার ব্যালেন্স হয়ে যাচ্ছে ইয়ের মাধ্যমে, গ্র্যাভিটেশন ফোর্সের মাধ্যমে। এইটাও বোঝানো হয়েছে যে কোরিওলিসিস ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিভাবে কাজ করছে, এবং এটা মিউচুয়ালি ব্যালেন্স হচ্ছে বিভিন্নভাবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রোটেশনাল মুভ হচ্ছে, আমরা এক্সিসে দেখতে পাই, এবং রেভলিউশন হচ্ছে, এবং পৃথিবী রাইট টু লেফট এক্সিসে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। যে কথাগুলো একটু আগে বললাম সেগুলো এই পিকচারের মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা এখন গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমরা একটু আগে বললাম, সেটাও একটু বোঝার চেষ্টা করছি। গ্র্যাভিটি, এই যে ডান দিকের ছবিটা খেয়াল করেন, কেন্দ্রের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কেন্দ্রের দিকে তৈরি হয়। এর আগে এইটার সাথে ম্যাগনেটিক ফোর্সের একটা রিলেশন আছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কেন্দ্রের দিকে হয়। তো আমরা এখানে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ডিউ টু দ্য সানস গ্র্যাভিটেশনাল পুল আমরা দেখতে পাচ্ছি। তো এইটা একটা খেয়াল করার ব্যাপার আছে যে পৃথিবীর যে ওয়েট, তার চেয়ে সূর্যের যে ওয়েট, সূর্যের ওয়েট হচ্ছে 3,33,000 গুণ বেশি। 3,33,000 গুণ বেশি। আর আমাদের সূর্য তো আমরা একটা উপগ্রহ, সরি একটা গ্রহ, তাই না? এরকম আমাদের পৃথিবীর মতো গ্রহ
13 লক্ষ গ্রহ সূর্যের মধ্যে ধরানো যাবে। আমি আবার বলছি, আমাদের পৃথিবীর যে ওজন, সেই পৃথিবীর ওজনের চেয়ে সূর্যের ওজন প্রায় 3,33,000 গুণ বেশি। আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে বসবাস করতে পারবে। আর আমি যদি সূর্যের ওজনের কথা চিন্তা করি, সূর্যের ওজন, এই যে আমাদের সূর্যের চারিদিকে যে এই 9টা গ্রহ এবং অনেকগুলো উপগ্রহ ঘুরছে, এই সমস্ত গ্রহগুলোর ওজন যোগ দিলে মাত্র 0.2%, আর সূর্যের ওজন 99.86%। তাই চিন্তা করা যায় 99.86, প্রায় পুরোটাই হলো সূর্য, আর 0.2, 1 ভাগও না, 0.2, 1 ভাগের 5 ভাগের 1 ভাগ, 0.2। এই সব পৃথিবী, ইউরেনাস, ভেনাস, নেপচুন, প্লুটো, মার্স যা আছে আর কি, হ্যাঁ, এই যে আমাদের চাঁদ, তারপরে স্যাটার্নে আছে 146টা চাঁদ, সবকিছু মিলাই জিলাই হয়ে, হ্যাঁ, সবকিছু মিলাই অনলি 0.2%। তাহলে এই ডান দিকের এই ছবিটা খেয়াল করেন, তাইলে সূর্যের কেন্দ্রে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাহলে তো পৃথিবীটাকে এই ঘূর্ণনের ফলে এবং এখানেও যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে, সেটা ব্যালেন্স করছে জন্যই পৃথিবীটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সূর্যের দিকে, ভিতরের দিকে চলে গিয়ে সূর্যের কাছে চলে যাচ্ছে না। তো মহান আল্লাহ তাআলা কিভাবে পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করেছে, একটু সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। যে আল্লাহ যখন বলে যে তোমাদের জন্য আলাম নাজ আলিল আরদা মিহাদা, পৃথিবী কি তোমাদের জন্য আমি বিছানা রূপে তৈরি করি নাই, তাহলে আমাদের জন্য কি রকমের বিছানা তৈরি করেছে। আমাদের এই এই সুন্দর একটা আবহাওয়া তৈরি করার জন্য, যেখানে মনুষ্য জগৎ বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো ডিস্টারবেন্স হবে না, তার জন্য কত ধরনের সিস্টেম করেছেন, কত ধরনের আদেশ দিয়েছেন বিভিন্ন এলিমেন্ট গুলোকে, বিভিন্ন বস্তুগুলোকে, যার ফলে সেই বস্তুগুলো সেইভাবে ব্যবহার করছে, কার্যক্রম করছে, যার ফলে স্টেবল আছে, যার ফলে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই সমস্ত প্রাণী জগৎ, জড় জগৎ, জীব জগৎ যার মালিক, হ্যাঁ, ওইভাবে ব্যালেন্স করেছেন। তাহলে এই যে সোলার সিস্টেম স্টে ইন দ্য অরবিটাল ইয়ে, হ্যাঁ, এই মুভমেন্টের কারণে ব্যালেন্সিং ইট আউট, মুভিং দ্য স্ট্রেট লাইন অ্যান্ড গ্র্যাভিটেশনাল পুল ফ্রম দ্য সান, স্ট্রেট ওয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স ইনার কাজ করছে এবং সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো বাইরের সাইড কাজ করছে। সো অল টুগেদার কোরিওলিসিস ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, all are balancing on all the element, সবগুলো যে জিনিসপত্র রয়েছে, উপগ্রহ, গ্রহ উপগ্রহ যা রয়েছে, সবকিছুকেই ব্যালেন্স করছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আর্থ এজ এ ম্যাগনেট, পৃথিবীটা কম্পোজ অফ ডিফারেন্ট লেয়ার্স, কেমিক্যাল কম্পোজিশন এর আগে আমি বলেছি, ভিতরের দিকে বিভিন্ন লেয়ার গুলো আছে, ফিজিক্যাল প্রপার্টিস গুলো এর আগে আমি আলোচনা করেছি। তো এই যে আমরা 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 কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশেনিক ক্রাস্ট গুলো সম্বন্ধে কিছু ধারণা পেয়েছি। তো অল টুগেদার এটা একটা পার্মানেন্ট ম্যাগনেটের কাজ করছে। তো আর্থ ফোর্স জেনারেটস ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, যার ফলে এইটা একটা মেইন, একটা পুরো পৃথিবীটাই একটা ম্যাগনেট হিসেবে কাজ করে, হ্যাঁ। তো তাহলে এখানে এই ম্যাগনেটটা কি ধরনের ম্যাগনেট, এটা বার ম্যাগনেট হিসেবে কাজ করে, এবং নর্থ পোল এবং সাউথ পোলটা এটা স্ট্রেট ওয়ে একটা জায়ান্ট ম্যাগনেট আকার ধারণ করে, এবং এটা হিউজ বার ম্যাগনেট। আমরা একটু দেখবো বার ম্যাগনেটটা কেমন হয়। তো দেখেন যে পুরো পৃথিবীটাই ম্যাগনেট, কিন্তু এই যে বার ম্যাগনেট, যেমন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আমার মনে হয় তারা ভালো বুঝতে পারছেন। তো এটা সেন্ট্রাল ইয়েতে যখন নর্থ পোলের সাথে যে অ্যালাইনমেন্টটা 23.5 ডিগ্রি টিল্টেড থাকছে, তখন এই 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 বারটা কাজ করছে, এবং নর্থ পোল সাউথ পোল দেখতে পাচ্ছি। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমরা আজকে যেটাকে নর্থ বলছি, সেটা কিন্তু আজ থেকে 5.5 বিলিয়ন ইয়ার্স, মিলিয়ন ইয়ার্স আগে ইট ওয়াজ নট নর্থ, ইট ওয়াজ সাউথ। এবং আরো লক্ষ লক্ষ বছর পরে আবার কিন্তু ম্যাগনেটিক ফ্লিপ ফ্লপ বলে একটা কথা আছে,
ম্যাগনেটিক ফ্লিপ ফ্লপ, তখন কিন্তু পৃথিবীর সেন্ট্রালি যে আমরা গ্রেভি যে ম্যাগমা এবং অন্যান্য জিনিসগুলো যে রোটেশন মুভমেন্ট যে যে এলিমেন্ট দেখছি, এই ম্যাগনেটিক ফ্লিপ ফ্লপের মাধ্যমে লক্ষ লক্ষ বছর পরে এটা কিন্তু আবার নর্থ পোলটা সাউথ পোল হয়ে যেতে পারে, সাউথ পোলটা নর্থ পোল হয়ে যেতে পারে। এবং বিজ্ঞানীরা বলছেন আজ থেকে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে ইট ওয়াজ নর্থ পোল ওয়াজ সাউথ পোল, সাউথ পোল ওয়াজ নর্থ পোল, এবং এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এবং এই পুরো পৃথিবীটা একটা বার ম্যাগনেট হিসেবে কাজ করছে। তো আমরা এই বার ম্যাগনেট যখন কাজ করছে, তখন আমরা যখন পোল বলি, তখন একটা হলো জিওগ্রাফিক পোল হয়, যেটা আমরা জানি যে যে পৃথিবীর যে এক্সিস যেটা আছে, হ্যাঁ, জিওগ্রাফিক পোল এবং নর্থ পোল সাউথ, এটা কিন্তু আলাদা। অ্যান্টিমেরিডিয়াম যে অক্ষর যে পুরো আমরা যে ম্যাপে দেখি, হ্যাঁ, যে এক্সিস ভার্টিক্যাল এবং হরিজেন্টাল, হ্যাঁ, এইটা কিন্তু এই এক্সিস গুলো কিন্তু ডিফ্লেক্ট করে বিকজ অফ দা জিওগ্রাফিক্যাল পোল এবং ম্যাগনেটিক পোল। এটা একটু আমরা বুঝবো যে যে আর্থের নর্থ এবং সাউথ যেটা ম্যাগনেটিক পোল, এই ম্যাগনেটিক পোল ইজ দা নর্থ এবং সাউথ, যেখানে ম্যাগনেট যেটা এক্সার্ট করে। আমরা দেখেছি বেসিক্যালি কার্যক্রমটা কিন্তু ম্যাগনেটিক কার্যক্রমটা হয় নর্থে এবং সাউথে, এবং যার কারণে এই ম্যাগনেটিক ফোর্স যেটা যেটা যে ফোর্স গুলো, এগুলো কিন্তু হাজার হাজার কিলোমিটার জুড়ে এই যে ভ্যান অ্যারেল বেল্টটা তৈরি করে বাইরের দিকে গিয়ে, কিন্তু মেইন কাজটা করে নর্থ এবং সাউথে, এবং ডাজ নট পয়েন্ট আর্টস নর্থ জিওগ্রাফিক, এবং জিওগ্রাফিক পোল থেকে এটা টিল্ট হয়ে যায়। আমরা জানি যে নর্থ জিওগ্রাফিক পোল ইজ লোকেটেড অ্যাট নর্থ ডিগ্রি ল্যাটিটিউড। আমরা জানি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যেটা যেটা নাকি জিওগ্রাফিক সেন্ট্রালি এই পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, যেটা দিয়ে আমাদের ম্যাপ এবং পৃথিবীটার ল্যাটিটিউড লঙ্গিটিউডটাকে করা হয়েছে। আমরা যখন একটা ম্যাপ দেখি, তখন কিন্তু আমরা এটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেখি, হ্যাঁ, সেটা কিন্তু ম্যাগনেটিক পোলে গিয়ে এটা কিন্তু টিল্ট হয়ে যায়, 10 ডিগ্রি টিল্টেড হয়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে নর্থ পোলটা 80 ডিগ্রিতে চলে যায়, যেটা আমরা 90 ডিগ্রি ল্যাটিটিউড মনে করি। তো সাউথ জিওগ্রাফিক পোল এবং নর্থ ম্যাগনেটিক পোলটা এইভাবে ব্যালেন্স হয়। তো এখানে আমরা সূর্য সম্পর্কে আমরা এর আগে কথা বলেছি, বা ডিটেলস আমরা জানি না। আমি কয়েকটা কথা বলবো সূর্য সম্পর্কে। এই সূর্যটা কি কি বিশাল জিনিস, চিন্তা করা যায়, যেখানে আমাদের পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবী ওখানে 13 লক্ষ পৃথিবী ওখানে ঢুকিয়ে ফেলা সম্ভব। তো এইখানে পৃথিবীতে এই সূর্যটা তৈরি হয়েছে আজ থেকে 450 কোটি বছর আগে, এবং এখানে একটা মলিকুলার ক্লাউড রয়েছে, এখানে নাকি হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে। এখানে মেইন জ্বালানিটা কি? মেইন জ্বালানিটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং হাইড্রোজেন যেটা আয়ন যেটা আছে, এই আয়ন গুলো খুব র অবস্থায় আছে। আমরা জানি যে নিউক্লিয়ার বম কত পাওয়ারফুল। হিরোশিমা নাগাসাকিতে 1945-এ যে বিস্ফোরণটা হয়েছিল, যার পরিমাণ ছিল মাত্র 15 কিলোটন আর 23 কিলোটন। হিরোশিমা নাগাসাকিতে ওইটা ম্যাসিভ এক্সপ্লোশন ছিল। আর এটা হলো ট্রিলিয়ন 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 ডিগ্রি, এটা কন্ট্রোল নিউক্লিয়ার এক্সপ্লোশন, ফিশন ফিউশন, হ্যাঁ, ইলেকট্রনিক নিউট্রাল এক্সপ্লোশন, নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে, যার কারণে এই আলো এবং তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি, আলো শক্তি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে কোটি 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 বছর জুড়ে, এবং আমাদেরকে এই বিশেষ শক্তি জুগিয়ে যাচ্ছে, এবং এই উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ বেঁচে থাকতে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যে কি হচ্ছে, একে নিউক্লিয়ার ফিউশন ফিউশন হচ্ছে এবং নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে। এই সূর্যের মধ্যে কি আছে? এখানে 6টা লেয়ার আছে, 6টা জোন আছে। এই লেয়ার গুলো কি কি? কোর জোন, রেডিও অ্যাক্টিভ জোন, কনভেক্টিভ জোন, ফটোস্ফিয়ার জোন, ক্রোমোস্ফিয়ার জোন এবং করোনা জোন। এবং আউটার মোস্ট লেয়ার যেখানে করোনা থাকে,
হ্যাঁ, সারাউন্ডেড বাই দ্য সোলার উইন্ড, এবং এটা বাইরে গিয়ে সোলার উইন্ড থাকে, এবং এই সোলার উইন্ড গুলোর থেকে এই যে আলো গুলো, তাপ শক্তি বা আলো শক্তি পৃথিবীর দিকে এসে পৌঁছায়। এবং এই সূর্যটা আমাদেরকে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে পরিভ্রমণ করছে। এটা 23 কোটি বছরে মিল্কি ওয়ের চারিদিকে, আমরা জানি মিল্কি ওয়েতে প্রায় 30,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 1,000 কোটি, 30,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 20 বার প্রদক্ষিণ করেছে মিল্কি ওয়ের চারিদিকে এই সূর্যটা। এই হলো আমাদের সূর্য। এখন আমরা এই সূর্যের সম্বন্ধে আরেকটু বোঝার চেষ্টা করি। তাহলে এই নিউক্লিয়ার ফিউশনটা কি আরেকটু বুঝি। এই যে হাইড্রোজেন অ্যাটম, যে জ্বালানি যেটা, সেখানে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে সেন্ট্রালি কেন্দ্রের মধ্যে থাকে একটা প্রোটন, বাইরে থাকে একটা ইলেকট্রন। যখন আমরা বলি ফিউশন, এটা মানে ফিউজ মানে জোড়া লাগা। তাহলে এই 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 আয়নের মধ্যে যে কেন্দ্রে যে যে প্রোটনটা থাকছে, এই যে এই যে দেখেন, এই যে লাল আর নীল, লাল আর নীল, এই লালটা আর নীলটা এটার সঙ্গে একটা হলো প্রোটন আর একটা হলো ইলেকট্রন। এখানে আরো ইলেকট্রন প্রোটন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যখন দুইটা লাল মানে দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন হচ্ছে, তখন হয়েছে হিলিয়াম। এবং যখন আবার যখন দুইটা প্রোটন একটা ইলেকট্রন হচ্ছে, তখন হচ্ছে ট্রিটিয়াম। আর যখন এইটা এই কার্যক্রমটা ফিউজ হচ্ছে, জোড়া লাগতেছে, এই জোড়া লাগার সময় এক্সপ্লোশন হয়ে তাপ আর বিদ্যুৎ আর আলো শক্তি নিউট্রন আকারে আমাদের কাছে, তাপ শক্তি আকারে পৃথিবীতে আমাদের চলে আসতেছে। এসে এই যে পানির মধ্যে পড়ছে, পানি বাষ্প আকারে উপরে চলে যাচ্ছে, পানি সাইকেল হচ্ছে, আমরা এই উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ বেঁচে থাকছি। তাহলে এই 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 যে এই যে সূর্যের মধ্যে যদি একটু অন্যভাবে চিন্তা করেন, যদি এই হাইড্রোজেন আয়ন গুলো জ্বালানি আকারে মহান তাআলা না রাখতেন, তাহলে কি জ্বালানি আসতো? এই যে হিলিয়াম যে কার্যক্রম গুলো হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, এগুলো যদি না হইতো, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? তাহলে আমাদের ভরণ পোষণের জন্য মহান তাআলা এই বন্দোবস্ত করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের সবকিছুর মালিক, এবং আমাদের খেয়ে পড়ে এই যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলো শক্তি, তাপ শক্তি, আমাদের সমস্ত এনভায়রনমেন্ট দিয়ে, সবকিছু দিয়ে। তাহলে এই যে 99টার নাম একটু চিন্তা করেন এটার সঙ্গে, যে আল্লাহ আমাদের কি করছেন। এখানে এই ফিশন এবং ফিউশন দুইটাই কিন্তু নিউক্লিয়ার এক্সপ্লোশন। আমরা অনেক সময় ভুল করি, আমরা বলি যে নিউক্লিয়ার বম। নিউক্লিয়ার বম দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফিউশন, যেটা ফিউজ করে জোড়া লাগায়, আর একটা হলো ফিউশন, যেটাকে এক্সপ্লোর করে বের করে দেয়। বাঁ দিকেরটাকে বলে ফিউজ জোড়া লাগানো, আর ডান দিকেরটা হলো ফিশন, এটা হলো ভেঙে ফেলে। এই যে ডান দিকের যে এক্সপ্লোশনটা, এটাকে হলো ফিশন এক্সপ্লোশন বলছে, আর বাঁ দিকেরটা হলো ফিউশন এক্সপ্লোশন। এইটা নিউক্লিয়ার বমগুলো কিভাবে কাজ করে, এটা আপনি বিস্তারিত নিজের উদ্যোগে জানার চেষ্টা করেন। আমার কিছু স্টাডি আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো ওই যে ইউরেনিয়াম, বেরিয়াম, এগুলো হচ্ছে যে ফিশন ম্যাটেরিয়াল। এই যে বিভিন্ন দেশ, রাশিয়া, আমেরিকা যে নিউক্লিয়ার বম তৈরি করে, হ্যাঁ, চায়না, যাদের কাছে নিউক্লিয়ার বম রয়েছে ইলেকট্রনিক, তারা কিন্তু এই দুই প্রকারের বমই তৈরি করে, যেটার মেগাটন শক্তি রয়েছে। তো এখানে সূর্যের মধ্যে এই ফিউশন গুলো হচ্ছে আল্লাহ নিজেই কন্ট্রোল ওয়েতে করে আমাদের কাছে আলো আর তাপ বিদ্যুৎ পাঠাচ্ছেন আমাদের কাছে। এই যে লেয়ার গুলো দেখেন, যে সানের যে লেয়ার গুলো, যে কোর, রেডিওঅ্যাক্টিভ জোন, কনভেকশন জোন, হ্যাঁ, সাবসারফেস ফ্লোজ, ফটোস্ফিয়ার, সানস্পটস, ফ্লেয়ার, হ্যাঁ, ক্রসমেফিয়ার, করোনা, বাইরের ইয়েতে করোনাল রোগ থাকছে বিভিন্ন জায়গায়, এবং বাইরে গিয়ে সোলার ফ্ল্যার গুলো বাইরে দিকে ঝড়ের আকারে বাইরে দিকে কন্টিনিউয়াসলি আসতেছে, এবং এই জ্বালানিটা কোটি কোটি বছর ধরে সাপ্লাই দিয়েই আছে। তো এখানে সান ইমিট কি ইমিট করছে বেসিক্যালি,
এগুলো কিন্তু সূর্যের কাছ থেকে যে সোলার ফ্লেয়ার যেটা আসতেছে, এটা কিন্তু র আকারে আসতেছে। কিন্তু আল্লাহ আমাদের যে প্রোটেক্টিভ লেয়ার গুলো দিয়েছে, এখানে আলট্রা ভায়োলেট, ভিজিবল লাইট, নিয়ার আয়ার লাইট, এই লাইট গুলো এই বিভিন্ন প্রকারের, হ্যাঁ, কিছু আছে অনেক সমস্যাযুক্ত স্পেকট্রাল ব্যান্ড দিয়ে বিভিন্ন ব্যান্ডে কার্যকরী করছে। বা এই সূর্যের আলোর বিভিন্ন ব্যান্ড আছে, আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম। তো সেইভাবে পাঠাচ্ছে কিছু কিছু সমস্যাযুক্ত কণাও রয়েছে, হ্যাঁ, আলোর শক্তির মধ্যে। তো সেগুলোকে আল্লাহ আবার স্টেবিলাইজ, স্ট্রিমলাইন করছে। আমরা যেমন পানি ফুটিয়ে খাই, হ্যাঁ, সেইভাবে আল্লাহ সুন্দরভাবে ফুটিয়ে স্টেরিলাইজ করে আমাদের কাছে এই আলোটা পৌঁছাচ্ছে, যেগুলো আমি এর আগে অনেক ডিসকাশন করেছি। বাট সূর্যটা কিভাবে আমাদের জন্য কাজ করছে এইটা বোঝানোর জন্য আজকে না। তো বিশাল ব্যাপার। তো রেডিয়েশন ইজ অ্যাবজর্ব বাই আর্থ অ্যাটমসফিয়ার, যে খারাপগুলো একে বের করে দিচ্ছে, হ্যাঁ, এবং সঠিক যেগুলো প্রয়োজন সেটা পাস থ্রু হচ্ছে। এখানে যখন সোলার এনার্জি অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টর এবং টার্ম এজ গ্রিন হাউস ইফেক্ট। এখানে আমরা জানি যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, যেগুলো নিয়ে আমরা এই যে বাকুতে যে সম্মেলন হয়ে গেল, হ্যাঁ, COP29 আজারবাইজানে, আপনারা সবাই হয়তো জানেন। তো আলহামদুলিল্লাহ আমি জর্জিয়াতে 1 বছর ছিলাম, আজারবাইজানের কাছাকাছি। তো ভেরি নাইস কান্ট্রি আজারবাইজান। এখানে তারা খুব কনসার্ন এগুলো ওয়েদার ইফেক্ট নিয়ে। এখানে যে সম্মেলনটা হয়ে গেল, আসলে যারা বলে না পরিবেশ কর্মী, যারা ওয়েদার নিয়ে কাজ করে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে এই গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, সিএফসি গ্যাস, আমরা যেটা বিভিন্ন এসির মাধ্যমে সিএফসি গ্যাসগুলো, মিথেন গ্যাস, কার্বন মনোক্সাইড, যে গ্রিন হাউস গ্যাসেস যেগুলোকে বলা হয়, এগুলো কিন্তু এই যে ওজোন লেয়ার গুলো, এটা আমরা পড়েছি, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার টপোস্ফিয়ারে যে ওজোন লেয়ার গুলো আছে, যে লেয়ার গুলোকে ইফেক্ট করে, ওজোন লেয়ারটাকে কমিয়ে ফেলে, যার ফলে গরমটা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন লেয়ার গুলো আমি মানে আপনাদেরকে বুঝাইতে চাই যে প্রত্যেকটা জিনিস আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পরিকল্পনা করেছেন, যাতে আমাদের এই যে মনুষ্য জগৎ, যে আল্লাহর শ্রেষ্ঠ জীব, যেন সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। Because the angle of incoming solar radiation varies from equator to pole, সেখানে কিন্তু ব্যালেন্স হচ্ছে। আমি একটা যেটা বলেছি যে তাপমাত্রার বিভিন্নতার কারণে নর্থ পোল এবং সাউথ পোল এবং ইকুয়েটর রিজনে ব্যালেন্সটা হচ্ছে, টেম্পারেচার ডিফারেন্স গুলো কিভাবে আসতেছে এবং ব্যালেন্স করছে, এবং এই সূর্য এই তাপমাত্রাগুলো ব্যালেন্স করছে। তো নিয়ার দ্য ইকুয়েটর, সান রেজ দে আর নিয়ারলি পারপেন্ডিকুলার থাকছে। ওয়েদার যেখানে কম তাপমাত্রা হচ্ছে, এখানে প্রেশার বেশি হচ্ছে, আর যেখানে প্রেশার তাপমাত্রা ইকুইলিব্রিয়াম বেশি হচ্ছে, ওয়ার্মার রিজনে কম 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 হচ্ছে। এটা আমি একটু আগে যেটা বলেছি। তো অন দ্য আদার হ্যান্ড, when rays at higher latitude they are less direct, যেখানে লেস ডাইরেক্ট হলে তাপমাত্রা কম হচ্ছে, সরি, বাতাসগুলো কম গরম হচ্ছে, প্রেশার বেশি হচ্ছে। আর যেখানে ইকুয়েটরিয়াল রিজন, সাউথের দিকে টেম্পারেচার বেশি হচ্ছে, যার ফলে বাতাস বেশি গরম হয়ে প্রেশারটা কম হচ্ছে, এবং হাই হাই প্রেশার রিজন থেকে টুয়ার্ডস নর্থ, মানে সাউথ চলে আসছে, ইকুয়েটরিয়াল রিজনে একটা ব্যালেন্স হচ্ছে। এটা আমি আপনাকে বলেছি। এই টোটাল জিনিসটা, এই যে রাইট লেফট মুভমেন্ট, আপ আর ডাউন, হ্যাঁ, উপরে নিচে সবকিছু, গরম তাপমাত্রা, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স, হ্যাঁ, কোরিওলাইসিস ইফেক্ট, সবকিছু কিন্তু টোটাল ব্যালেন্স অন হিউম্যান বিং এবং সৃষ্টি জগতের। 8 মিনিট যে স্পেশাল ডাটা দিয়ে আমি ক্লাসটা শেষ করবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্থ টু সান ডিস্টেন্স, এর আগে আমি বলেছি, প্রায় 15 কোটি কিলোমিটার বা 9.3 crore মাইল। এটাকে ধরা হয় 1 অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট। আমরা যেটাকে বলি লাইট ইয়ার, যে 1 বছরে যদি আমি আলোর গতিতে যাই, তাহলে আমি কত দূর যেতে পারবো? তাহলে আমি যেতে পারবো এই প্রায় 63,241 অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট। যেই অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট বলা হচ্ছে এই 15 কোটি কিলোমিটার। তার মানে এই পৃথিবী থেকে সূর্য বা সূর্য থেকে পৃথিবীতে আসা যাওয়ার যে দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটাকে যদি এক অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট বলি, তাহলে 1 বছরে, 1 আলো বছরে প্রায় 63,241 অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট আমরা ক্রস করতে পারবো। সেখানে দেখা যাচ্ছে যদি আমি মাত্র আলোর
সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছাইতে লাগে 8.31 মিনিট। প্লুটোতে যেতে লাগে 4.27 আওয়ার। আর আমাদের সবচাইতে কাছের যে তারা আছে, এর আগে ওই কথাটা বলেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, প্রক্সিমা সেন্সিটিভিটি পৌঁছাতে লাগে 4.2 লাইট ইয়ার্স। আমি যদি এটাকে অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিটের সাথে তুলনা করি, তাহলে এই প্রক্সিমা ইউনিট 2.5 লক্ষ অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট। তার মানে এই সূর্য থেকে পৃথিবীতে আসতে যে সময় লাগে 2.5 লক্ষ বার যাতায়াত করা যাবে প্রক্সিমা সেন্সিটিভিটিতে যাইতে আমাদের ফোন লাগে। চিন্তা করা যায়। আর এই টেম্পারেচার, যে আমরা সূর্যের পৃষ্ঠের কথা জেনেছি, হ্যাঁ, পৃথিবীতে আর্থের যে আমরা আগুন যে ব্যবহার করি, এই আগুনের টেম্পারেচার হচ্ছে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সূর্যের বাহিরের দিকে যে আর্থ সান সারফেস আছে, সেখানকার টেম্পারেচার 5600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সূর্যের কেন্দ্রের টেম্পারেচার প্রায় 1,50,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা কিন্তু সূর্যের কেন্দ্রে যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা অনেক কম টেম্পারেচার, মাত্র 1.5 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক বড় বড় যে তারাগুলো, যে সুপার ম্যাসিভ যে তারাগুলো, সেখানে টেম্পারেচার 10 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। না হইলে কিন্তু লোহা তৈরি হয় না। সূর্য কিন্তু লোহা তৈরি করতে পারে না, এটা আমি একটা ক্লাসে বলেছিলাম। তো এই লোহাটাকে এই জন্য আল্লাহ আলাদা আসমানে আলাদা তারায় তৈরি করে আমাদের পৃথিবীর জন্য পাঠিয়েছেন। এর আগে একটা ক্লাসে আমি ডিসকাস করেছি। এই লোহা না হইলে এই হিউম্যান হ্যাবিটেশন, এই যে আমরা বলি ডেভেলপ সোসাইটি, হ্যাঁ, আমরা উন্নত জাতি, উন্নত দেশ বলি, আমেরিকা ইউরোপ উন্নত দেশ বলি, এই লোহার ইফেক্টের কারণে, যা আল্লাহ অন্য জায়গাতে পাঠিয়েছেন। হোয়াট এ নিয়ামত! এই সবকিছু মিলিয়ে নিয়ামতের ছড়াছড়ি। আল্লাহ 99টা নামের সাথে তুলনা করলেই সেটা ক্লিয়ার হয়ে যায়। তো গ্র্যাভিটেশন মুন, এখান থেকে চাঁদটা আমাদের কাছ থেকে 2,38,00,000 মাইল দূরে। তো গ্র্যাভিটেশন ফোর্স অল প্ল্যানেটস টু মুভ ইন অরবিট, এটা আগে বলেছি। এবং অ্যারাউন্ড দ্য ভেরি সেন্টার, আমি এর আগেও বলেছি ভেরি সেন্টার কি জিনিস, অ্যারাউন্ড দ্যাট অরবিট ইজ গোয়িং অন। তো গ্র্যাভিটি এক্সিস্ট এভরিওয়্যার, সব জায়গায় গ্র্যাভিটি আছে। হ্যাঁ, যার কারণে মুন কজেস ওশেন টাইড। এর আগে একটা ক্লাসে আমি ডিসকাস করেছি যে আমরা যে জোয়ার ভাটা বলি, এই জোয়ার ভাটা কিন্তু এই আমাদের কাছ থেকে যে 3,81,000 মাইল দূরে যে আমাদের চাঁদ রয়েছে, চাঁদের যে আকর্ষণ, সমুদ্রের পানি, নদীর পানির উপরে সমুদ্রের পানি স্পেশালি যে রয়েছে, সেটার কারণে কিন্তু এই জোয়ার ভাটার টাইমিং এর কারণে হয়। হ্যাঁ, লো টাইড, হাই টাইড, আর্থটা নিয়ে। তো এই যে দেখেন প্রত্যেকটা সিস্টেম, জোয়ার ভাটারও যে ইফেক্ট, এইটাও দরকার আছে। বিকজ এটার মাধ্যমে কিন্তু এই যে উইন্ড ফ্লোটা রাইট অ্যান্ড লেফট, আপ আর ডাউন, এবং টোটাল অ্যাটমসফেরিক ব্যালেন্সটা হচ্ছে, টেম্পারেচার ব্যালেন্স হচ্ছে পুরো উপরের দিকে। সবকিছুই একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু সুন্দর একটা রোল প্লে করছে এই চাঁদ। আমরা এই ছবিটা আগেও দেখেছি যে কত স্পেসিফিক মুভমেন্ট, মাশাআল্লাহ, চিন্তা করা যায়। আর এই চাঁদটাও একটা অবলিক ওয়েতে আছে। হ্যাঁ, 6.68 ডিগ্রি অবলিক। সেটারও আবার লুনার এক্সিসে 1.5 ডিগ্রি একটা অবলিক হয়ে আছে। এইটা আবার পৃথিবী এক্সিসের সাথে প্রায় 5.14 ডিগ্রি একটা ইয়ে হয়ে আছে। আবার পৃথিবীটা আবার নর্থ পোলের সঙ্গে, পোলারিসের সঙ্গে 23.44 ডিগ্রি অবলিক হয়ে আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা সো প্রেসাইজ মুভমেন্ট, যখন বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করেন, হ্যাঁ, এবং এই কথাগুলো যখন কোরআনে খুঁজে পান, অনেক বিজ্ঞানী আছে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা আমরা চিন্তা করব। আমি এর মাধ্যমেই আজকের ক্লাসটা শেষ করছি। এরপরে আমরা কোশ্চেন সেশনে চলে যাবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। বলেন, এনি কোয়েশ্চেন। সরি, আমি জানি না একটু ক্লাসের দিকে তাড়াতাড়ি হয়ে গেল কিনা। অনেক কিছুই বলার ছিল। তো মোস্ট ওয়েলকাম। যার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, বা কারো কিছু জানার, বলার, ফ্রিলি কথা বলবেন আমার সাথে। আই ফিল সো গুড আপনি যখন ফ্রিলি কোনো কোয়েশ্চেন করেন বা যখন কিছু কোনো কিছু বলেন। এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মনিরুল ভাই, গত ক্লাসে আপনার কথা শুনি নাই। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আপনাদের শুনলাম স্যার। কি মনে হয় সবকিছু মিলিয়ে?
যদি আল্লাহ 99টা নামের সাথে যদি একটু তুলনা করেন এই পুরো সৃষ্টিকর্ম নিয়ে, তাহলে কেমন মনে হয় বলেন তো? জি স্যার, অবশ্যই খুব ভালো হয় স্যার। বিশাল ব্যাপার, তাই না? জি স্যার। আর কোনো ভাই বা আপা কিছু বলতে চান? আর কিছু জানার কোনো প্রশ্ন? বলছি আসসালামু আলাইকুম, বলছি এইটা পিডিএফটা পাওয়া যাবে? ইন্টার পিডিএফ আবার কি বলবেন কাইন্ডলি? হ্যাঁ, এখনই যেটা এক্সট্রা সায়েন্সের যে লেকচারের? ক্লাসটা করলেন এটা। ও আচ্ছা আচ্ছা, না, আমি এটা পাঠিয়েছি আগে, জি জি জি। গ্রুপে আছে। আপনি কি আমাদের গ্রুপে আছেন? ইয়ে টনিক সায়েন্সের গ্রুপে? আবিদা খাতুন আপা, আপা আমার জি না নাম, না। আমার নাম্বারটা, মোবাইল নাম্বারটা একটু নোট করে নেন। 01769 01769 001 00769 7। জি জি 00 3584 জি। 35 জিরো আর কি। জিরো সেভেন 769 আবার বলছি আমি 017, 2584। জি আমি আবার বলছি জিরো হুম। ওয়ান সেভেন সিক্স নাইন জি। 003584। হ্যাঁ আমাকে একটু নক করেন, আমি এটা হ্যাঁ। গ্রুপে দেয়া আছে, পাওয়ার পয়েন্ট স্লাইডস গুলো সবকিছু দেওয়া আছে, আগের ক্লাসগুলো দেওয়া আছে, সব লেকচার্স গুলো দেওয়া আছে। একটু গ্রুপের মেম্বার হয়ে গেলে তাহলে এগুলো জি জি পেয়ে জি যাবেন। আর আপনি আমাকে নক করলে আপনাকে আমি একিউএসসি জি প্রিন্সিপালকে বলে দিব আপনাকে এটার সঙ্গে অ্যাড করার জন্য। আর আমাদের প্রিন্সিপাল, জি জি ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপা। আর কোনো জানার কিছু আছে? আর কিছু কোনো কোয়েশ্চেন আছে? জি 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 না না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ কিছু জানতে চান বা বলতে চান? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমার ক্লাসটা অংশগ্রহণ করছেন। আপনারা যারা সবগুলো ক্লাস অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার অসংখ্য বিশেষ বিশেষ ধন্যবাদ। এই যে এখন পর্যন্ত আপনারা অনেকেই আছেন, দেখতে পাচ্ছি 5-6 জন আছেন। আপনাদের থাকার কারণেই আমি আহ, চেষ্টা করছি একটু যতটুকু সম্ভব পড়াশোনা করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে যেন আমি সবকিছু মিলিয়ে একটা বই পাবলিশ করতে পারি বাংলা এবং ইংলিশে, তাহলে সবাই কাছে আমার তথ্যগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার উপর রহমত বর্ষণ করেন, আমি যদি করতে পারি সেই জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 21টা ক্লাস হয়ে গেল, আর ইনশাআল্লাহ নেক্সট 4টা ক্লাসের মধ্যে চেষ্টা করবো শেষ করার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।